পশ্চিম এশিয়ার অস্থিরতা আপাত দৃষ্টিতে কিছুটা কমেছে ঠিকই, কিন্তু কূটনৈতিক পর্দার আড়ালে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুদ্ধবিরতির পর শান্তি আলোচনায় যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আদৌ এগোচ্ছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। কারণ একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে চলেছে, আর অন্যদিকে সেই দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রায় একই সময় দুই দেশই কাতারের নিজেদের প্রতিনিধি দল পাঠালেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সফরের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্পর্ক নেই। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি পর্দার আড়ালে কোনো কূটনৈতিক আলোচনা চলছে, নাকি এটি শুধুই আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল? সোমবার বিকেলে ভারতীয় সময় অনুযায়ী ট্রাম্প জানান ইরানের পক্ষ থেকেই বৈঠকের অনুরোধ করা হয়েছিল এবং সেই বৈঠক 30শে জুন কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ যুদ্ধবিরতির পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। কিন্তু ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেয় ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দেয় এমন কোনো বৈঠকের পরিকল্পনাই নেই। ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান এই সপ্তাহে কাতারে আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ ট্রাম্পের বক্তব্যকে কার্যত প্রত্যাখ্যান করে ইরান। এরই মধ্যে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার কাতারে যাচ্ছেন। ঘটনাচক্রে প্রায় একই সময় কাতারে পৌঁছানোর কথা রয়েছে ইরানের প্রতিনিধি দলের। এই তথ্য সামনে আসতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে যে দুই দেশের মধ্যে হয়তো গোপন বৈঠক হতে চলেছে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি ইরানের একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমেরিকার প্রতিনিধি দলের কাতারে যাওয়ার সঙ্গে আমাদের প্রতিনিধি দলের সফরের কোনো সম্পর্কই নেই। তার দাবি, যুদ্ধবিরতির পর যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষর হয়েছিল তার বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখতেই ইরানের প্রতিনিধিরা কাতারে যাচ্ছেন। অর্থাৎ এটি কোনো নতুন শান্তি আলোচনা নয়। বাঘেই আরও জানান, আমেরিকার সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে এখনো কোনো আলোচনাই শুরু হয়নি। কারণ সমঝোতাপত্রের 13 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রথমে 1, 4, 5, 10 এবং 11 নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হতে হবে। তারপরেই ভবিষ্যতের স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এই মন্তব্য থেকে স্পষ্ট, ইরান এখন এই চূড়ান্ত সমঝোতার পথে হাঁটতে চাইছে না। আসলে গত কয়েক মাসে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এমনভাবে বদলেছে যে কোনো ঘোষণাকেই এখনো সহজভাবে নেওয়া যাচ্ছে না। 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। পরবর্তীকালে সেই সংঘর্ষে যোগ দেয় ইসরায়েলও। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে আন্তর্জাতিক বাণিজ্য কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরা সংঘর্ষে দুই পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সামরিক সংঘর্ষের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়ে। তেলের দাম বাড়তে শুরু করে, সমুদ্রপথে পণ্য পরিবহন বাধাপ্রাপ্ত হয়। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তার বড় প্রভাব পড়তে পারত। এই পরিস্থিতিতে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। 17 জুন যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতাপত্র বা মৌতে সই হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল। আন্তর্জাতিক মহলের অনেকেই মনে করছেন এবার হয়তো স্থায়ী শক্তির দিকে এগোবে দুই দেশ, কিন্তু সেই আশায় খুব দ্রুতই ভাটা পড়ে। গত 4 দিনের মধ্যে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। আমেরিকার অভিযোগ ওই হামলার পেছনে ছিল ইরান, তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে তেহরান। উল্টে তারা দাবি করে পুরো ঘটনায় আমেরিকার সাজানো। এই ঘটনার পরে ফের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ নেওয়া শুরু হয়। আমেরিকা ইরানের কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। জবাবে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।
কুয়েত এবং বাহরিনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার পর্যন্ত বিচ্ছিন্ন গোলাগুলি এবং হামলার খবর সামনে আসে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস একটুও কমেনি, বরং সামরিক সংঘর্ষের পাশাপাশি কূটনৈতিক বিবৃতির মাধ্যমেও একে অপরের ওপর চাপ সৃষ্টি করার প্রবণতা আরও স্পষ্ট হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে ট্রাম্পের বৈঠক সংক্রান্ত ঘোষণাও এই চাপের রাজনীতির অংশ হতে পারে। যদি সত্যিই কোনো বৈঠকের পরিকল্পনা না থাকে, তাহলে এমন ঘোষণা দিয়ে আমেরিকা আন্তর্জাতিক মহলে এই বার্তা দিতে চাইতে পারে যে শান্তি আলোচনায় আগ্রহী ইরানি। এবার অন্যদিকে ইরানও সেই দাবি অস্বীকার করে নিজেদের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান শক্ত রাখতে চাইছে, কারণ ইরানের রাজনৈতিক ব্যবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনার প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল। প্রকাশ্যে বৈঠকের কথা স্বীকার করলে দেশের রক্ষণশীল গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়তে হতে পারে। তাই যদি পর্দার আড়ালে কোনো যোগাযোগ থেকে থাকে, তবুও প্রকাশ্যে তা অস্বীকার করার রাজনৈতিক প্রয়োজন ইরানের থাকতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কাছেও এই ধরনের ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহলে আমেরিকার শান্তির উদ্যোগী হিসেবে নতুন পাশাপাশি তুলে ধরার বিরোধী পক্ষের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের বক্তব্য কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ গত কয়েক মাসের সংঘর্ষে দুই পক্ষই বুঝে গিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের আর্থিক, সামরিক এবং কূটনৈতিক মূল্য অত্যন্ত বেশি। ফলে সীমিত পরিসরে পাল্টাপাল্টি এমন হামলা চালিয়ে একে অপরের সক্ষমতাকে যাচাই করার কৌশলই আপাতত বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকে নিয়ন্ত্রিত উত্তেজনা বলে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ এমন একটি অবস্থান যেখানে কোনো পক্ষই পুরোপুরি যুদ্ধ চায় না, আবার সম্পূর্ণ শান্তিতে ফিরতে প্রস্তুত নয়। মাঝামাঝি অবস্থানে থেকে কূটনৈতিক এবং সামরিক চাপ বজায় রাখার কৌশলই এখন অনুসরণ করছে দুই দেশ। এই কারণে কাতারে দুই দেশের প্রতিনিধি দলের উপস্থিতি নিয়ে এত জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে দুই দেশের প্রতিনিধিরা যেখানে থাকলেও আদৌ কোনো বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইরান প্রকাশ্যে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেও আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে অনানুষ্ঠানিক বা পরোক্ষ যোগাযোগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা হয়েছিল সুইজারল্যান্ডের বার্গেনস্টকে। সেই বৈঠকের পর দ্বিতীয় দফার আলোচনা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু দোহার বৈঠক ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে যে দুই দেশের সম্পর্ক এখনো অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।